সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাকবন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সাধারণ জ্ঞান বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমাদের প্রথম যে আলোচনার বিষয় সেটি হলো সংবিধানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের কি ধরনের ক্ষমতা, এবং সর্বশেষ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো সংবিধান সংশোধনী। চলো আমরা প্রথমে আলোচনা করি সংবিধানের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীদের কি কি ধরনের ক্ষমতা রয়েছে। সবার প্রথমে বাংলাদেশে কেউ যদি প্রধানমন্ত্রী হতে চায়, অর্থাৎ সে যদি প্রধানমন্ত্রী হতে চায় অথবা সে যদি সংসদ সদস্য হতে চায় অর্থাৎ এমপি, তাহলে তার কমপক্ষে বয়স হতে হবে 25 বছর। 25 বছরের নিচে কেউ কখনো এমপি অথবা প্রধানমন্ত্রী হতে পারবে না। কিন্তু কেউ যদি রাষ্ট্রপতি হতে যায় তাকে আরো বয়স্ক হতে হবে, তাকে 35 বছর বয়স না হলে কেউ রাষ্ট্রপতি হতে পারবে না। এবং রাষ্ট্রপতির মেয়াদ হচ্ছে 5 বছর। এবং আমাদের যদি বলি, আমাদের দেশে কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা না, আমাদের মূলত হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা। প্রধানমন্ত্রী পদত্যাগ করেন রাষ্ট্রপতির নিকট, অর্থাৎ কোনো প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করতে চায় কোনো কারণে, তাহলে তাকে রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র পেশ করতে হবে। এবং সংসদ অধিবেশনের আহ্বান, স্থগিত বা অধিবেশন যদি ভঙ্গ করতে হয় তাহলে এটার সম্পূর্ণ এখতিয়ার কিন্তু রাষ্ট্রপতির কাছে। তবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা সাপেক্ষে কিন্তু সংবিধানের অধিবেশন আহ্বান, স্থগিত বা ভঙ্গ করবেন। এরপরে প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতি নিয়োগ দেওয়ার ক্ষমতাও রাষ্ট্রপতির হাতে, তবে এটিও কিন্তু প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে। এবং প্রথম সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল 15টি। এই যে আমাদের মহিলারা যেহেতু পিছিয়ে আছে নারী সমাজ, এই কারণে তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য মহান জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন রাখার ব্যবস্থা রয়েছে। আমাদের প্রথম সংসদ নির্বাচন 1974 সালে সংঘটিত হয় এবং সেই 1974 সালের অর্থাৎ প্রথম সংসদে নারীদের সংরক্ষিত আসন ছিল 15টি, কিন্তু বর্তমানে নারীদের আসন সংখ্যা কিন্তু 50টি। এরপরে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটি হলো সংবিধানের 50 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করেন স্পিকারের নিকট। আমরা একটু আগে দেখলাম যে প্রধানমন্ত্রী পদত্যাগ করে রাষ্ট্রপতির নিকট, কিন্তু রাষ্ট্রপতি পদত্যাগ করে স্পিকারের নিকট। তোমাদেরকে আরেকটি তথ্য বলে রাখি, সেটি হলো যদি রাষ্ট্রপতি যখন স্পিকারের নিকট পদত্যাগ করবেন, পদত্যাগপত্র পেশ করবেন, পরবর্তীতে যেহেতু রাষ্ট্রপতি নেই, এই কারণে স্পিকার কিন্তু সেই সময় অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় আসীন হবেন। এরপরে অধ্যাদেশ প্রণয়ন বা জারি করতে পারেন রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের 93 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের যে কোনো সময়, বিশেষ করে যখন জরুরি অবস্থা চলবে, সেই সময় অধ্যাদেশ জারি বা অধ্যাদেশ প্রণয়ন করতে পারেন। এটি আইনের সমান মর্যাদা পায়। এরপরে তত্ত্বাবধায়ক সরকার চলাকালীন প্রতিরক্ষা বিভাগের সর্বময় ক্ষমতার অধিকারে রাষ্ট্রপতি হয়। সশস্ত্র বাহিনীর প্রধান যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে রাষ্ট্রপতি। অর্থাৎ বাংলাদেশের যে 3টি বাহিনী রয়েছে, আর্মি, নৌ বা বিমান বাহিনী, এই 3টি বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতি ক্ষমতায় আসীন থাকে। এরপরে আদালতের কোনো এখতিয়ার নেই রাষ্ট্রপতির উপর, অর্থাৎ কোনো ধরনের কোনো ফৌজদারি মামলা হোক, যে কোনো ধরনের মামলা হোক, রাষ্ট্রপতি যখন ক্ষমতায় থাকবে সেই সময়ে কোনো ধরনের তার বিরুদ্ধে মামলা করা যাবে না, এটি মামলা গ্রহণযোগ্য হবে না। এই জন্য বলা হয় আদালতের কোনো এখতিয়ার নেই রাষ্ট্রপতির উপর। কিন্তু এই যে রাষ্ট্রপতির প্রতি যে এই ক্ষমতাটা দেওয়া হচ্ছে বা এই যে সুযোগ সুবিধাটা ভোগ করছে, এটি কিন্তু রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায়, কিন্তু যে মনে করেন রাষ্ট্রপতি হয়ে গেছে সে কিন্তু এই সুবিধা ভোগ করতে পারে না। এরপরে দণ্ডপ্রাপ্ত যে ব্যক্তি, সে ব্যক্তির দণ্ড হ্রাস করতে পারে অথবা সেটা ক্ষমা করতে পারে সম্পূর্ণ, অথবা স্থগিত করতে পারে। এই ক্ষমতাটাও দেওয়া হয়েছে রাষ্ট্রপতির কাছে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি, যদি সে দণ্ডপ্রাপ্ত আসামি, সে অনেক বড় ধরনের অপরাধ করেছে বা ছোট অপরাধ করেছে, যে কোনো ধরনের অপরাধ, তার যদি দণ্ড হ্রাসের জন্য বা ক্ষমার জন্য অথবা স্থগিত করার জন্য ক্ষমতাটা রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছে। বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল এর নাম হচ্ছে MA আমিন উদ্দিন, তিনি হচ্ছে 16তম অ্যাটর্নি জেনারেল। এখন অ্যাটর্নি জেনারেল কাজ কি? অ্যাটর্নি জেনারেলের অফিস হচ্ছে বাংলাদেশের সংবিধান কর্তৃক একটা সাংবিধানিক অফিস।
এবং এই অ্যাটর্নি জেনারেল হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইনজীবী। রাষ্ট্রের সর্বোচ্চ আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। তিনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বা বাংলাদেশ বিষয়ক কোনো মামলা হয়, তাহলে তিনি কিন্তু যে কোনো সময় যে কোনো আদালতে যায় বাংলাদেশের পক্ষে, বাংলাদেশ সরকারের পক্ষে লড়াই করতে পারেন। এরপরে আমরা জানবো বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধান সংশোধনী। আমরা ইতিপূর্বে জেনেছি যে বাংলাদেশের সংবিধান মোট 17 বার পরিবর্তন হয়েছে বা সংশোধন হয়েছে। এর মধ্যে প্রথম যে সংশোধন বা সংশোধনী সেটির বিষয়বস্তু হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা, এবং এইটাই কার্যকর হয়েছিল 15 জুলাই 1973 সাল। আমরা যদি দেখি সংবিধান সংশোধনের প্রশ্ন আসে কিভাবে আসে, যে প্রথম বা দ্বিতীয় বা তৃতীয়, অর্থাৎ এই সংশোধনীর বিষয়বস্তু কি ছিল বা এই সংশোধনী কবে পাশ হয়েছিল বা কবে গ্রহণ হয়েছিল। আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানবো, গুরুত্বপূর্ণ সংশোধনী জানবো। তার মধ্যে প্রথম সংশোধনী ছিল এটি। এরপরে দ্বিতীয় সংশোধনীর বিষয়বস্তু কি? দ্বিতীয় সংশোধনীর বিষয়বস্তু ছিল জরুরি অবস্থা ঘোষণার বিধান। আগে কিন্তু যখন আমাদের 1972 সালের 16 ডিসেম্বর যেই সংবিধানটা কার্যকর হয়, সেই সংবিধানে কিন্তু জরুরি অবস্থা, অর্থাৎ রাষ্ট্রে যদি বাইরের কোনো ধরনের আক্রমণ ঘটে বা কোনো ধরনের দুর্যোগ ঘটে, তখন কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। আমরা যদি দেখি করোনার কারণে যদি অবস্থায় তখন সংসদ বসার কোনো ধরনের ক্ষমতা ছিল না, এই সময় জরুরি অবস্থা ছিল। এই সময়ে যাতে জরুরি অবস্থা যাতে কোনো ধরনের মিনিমাইজ করা যায়, এই কারণে এই বিধানটা রাখা হয় দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে, এবং এটি গ্রহণের হয় 1973 সালে। এরপরে আমরা দেখব তৃতীয় সংশোধনী। ইতিপূর্বে আমরা তৃতীয় সংশোধনী জেনে গেছি, যার মাধ্যমে কিনা ভারতকে বেরুবানি চিকেন নেক নামে পরিচিত সেটা হস্তান্তর করা হয়, এবং এটা হয় ইন্দিরা মুজিব চুক্তির মাধ্যমে। সে ইন্দিরা মুজিব চুক্তি হয় 1974 সালে, এবং 74 সালের যেহেতু এই চুক্তি হয়, পরবর্তীতে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করা হয়। এবং চতুর্থ সংশোধনী যেটি, তার বিষয়বস্তু ছিল সংসদীয় পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা চালুকরণ। এবং এর মাধ্যমে আরেকটি জিনিস হয়, বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি কিন্তু প্রবর্তন করা হয়। অর্থাৎ প্রশ্ন আসে যে বাকশাল, এই প্রশ্নটা চলে আসে যে বাকশাল কততম সংশোধনীর মাধ্যমে আনা হয়? সেটি হচ্ছে চতুর্থ সংশোধনীর মাধ্যমে, এবং এটি 1975 সালে গৃহীত হয়। এরপরে আমরা চলে যাব পঞ্চম সংশোধনীতে। পঞ্চম সংশোধনীর বিষয়বস্তু কি ছিল? সেটি ছিল 1975 সালের 15 আগস্ট থেকে 1969 সালের 9 এপ্রিল পর্যন্ত যত ধরনের কার্যক্রম, অর্থাৎ মূলত সামরিক অভ্যুত্থান করেছিল, প্রত্যেক সামরিক অভ্যুত্থানের বৈধতা দেওয়া হয়েছিল, এবং সেটি 1975 সালের থেকে 1979 সালের সংবিধান পর্যন্ত, এবং এটি গ্রহণ হয় 1979 সালে। এরপর আমরা বলবো অষ্টম সংশোধনী। অষ্টম সংশোধনীতে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতি প্রদান করা হয়, এবং ঢাকার বাইরে আরো 6টি জেলায় কিন্তু হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করা হয়। আমরা যদি দেখি বাংলাদেশের যে হাইকোর্ট, সেটা কিন্তু ঢাকায়, কিন্তু যখন 1988 সালে যখন অষ্টম সংশোধনী আনা হলো, সেই সময়ে এই যে হাইকোর্টের আরো 6টি বিভিন্ন বিভাগীয় শহরে সেই সময় 1928 সালে স্থাপন করা হয়, যাতে বিচার কাজ সহজে স্থাপন করা যায়। এবং দ্বাদশ সংশোধনী, এই দ্বাদশ সংশোধনী হচ্ছে সংসদীয় পদ্ধতি সরকার পুনর্প্রবর্তন। অর্থাৎ চতুর্থ সংশোধনীতে যেখানে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালু হয়, সেটা আবার ফিরে আসে হচ্ছে দ্বাদশ সংশোধনী, অর্থাৎ 12তম যে সংশোধনী, সেখানে অর্থাৎ সংসদীয় পদ্ধতি সরকার পুনর্প্রবর্তন হয়। অর্থাৎ চতুর্থ সংশোধনীর আগে সেখানে ছিল হচ্ছে সংসদীয় পদ্ধতি, কিন্তু সেটা চেঞ্জ করে আনা হয়েছিল রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি, এবং দ্বাদশ পদ্ধতিতে সেই রাষ্ট্রপতি সরকার শাসিত পদ্ধতি বাতিল করে আবার সংসদীয় পদ্ধতি সরকার প্রবর্তন করা হয়, এবং এটা হয় 1991 সালে। এই জন্য মনে রাখবে যে এই যে 12তম সংশোধনীর বিপরীত সংশোধনী কি, সেটা হচ্ছে চতুর্থ, অথবা প্রশ্ন আসতে পারে যে চতুর্থম সংশোধনীর বিপরীত সংশোধনী কি, সেটা হচ্ছে 12তম সংশোধনী। এখন আমরা পরবর্তী যে সংশোধনী সেটা জানবো, সেটি হচ্ছে ত্রয়োদশ সংশোধনী। ত্রয়োদশ সংশোধনী এটি একটি অন্যতম সংশোধনী, কারণ এই সংশোধনীর মাধ্যমে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, অর্থাৎ যখন কোনো একটা সংসদীয় সরকার ব্যবস্থার পতন ঘটবে তখন সেই সময়ে নতুন সংসদীয় সরকার ব্যবস্থা অর্থাৎ নতুন সংসদ নির্বাচনের এই মধ্যবর্তী সময়টিতে একটি সরকার থাকবে, সেটাকে বলা হবে তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্ট। এই তত্ত্বাবধায়ক সরকার যে নতুন ব্যবস্থা, এটি 1996 সালে পাশ করা হয়। এবং এরপরে আরেকটি অন্যতম সংশোধনী হচ্ছে চতুর্দশ সংশোধনী। এই সংশোধনীতে বেশ কিছু কাজ হয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি প্রথম জাতীয় সংসদে কিন্তু নারীদের সংরক্ষিত আসন ছিল 10-15টি। এরপরে এটি পরবর্তীতে বৃদ্ধি করে 45টি করা হয় এবং 10 বছরের জন্য বলা হয় যে এখন নারীদের আসন সংখ্যা হবে 45টি। অবশ্যই এটি সংরক্ষিত। এবং তার সাথে সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের প্রতিকৃতি সংরক্ষণ করা হবে। আমরা সরকারি যে বিভিন্ন ধরনের অফিস এবং কার্যালয় রয়েছে সেই অফিসগুলোতে সরকারের রাষ্ট্রপতি এবং সরকারের যে প্রধানমন্ত্রী তাদের ছবি অর্থাৎ প্রতিকৃতি সেখানে টাঙ্গানো হবে। এবং তার সাথে সাথে বিচারপতি এবং পিএসসি চেয়ারম্যান এবং সদস্যদের অবসরের বয়সসীমা বৃদ্ধি করা হয়। সেখানে বিচারপতিদের 67 বছর বয়সে অবসর গ্রহণ করার নতুন নিয়ম কার্যকর হয় এবং এই সংশোধনীটা গ্রহণের তারিখ হচ্ছে 2004 সাল। এরপর আমরা যে সংশোধনী সম্পর্কে জানবো সেটি খুবই গুরুত্বপূর্ণ সংশোধনী, তার নাম হচ্ছে পঞ্চদশ সংশোধনী অর্থাৎ 15তম যে সংবিধানের সংশোধনী। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই সংশোধনীর আরেকটি নাম রয়েছে, সেটি হলো এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কিন্তু আমরা 1972 সালের বাংলাদেশের প্রথম যে সংবিধান সেই 72 সালের সংবিধানে আমরা কিন্তু ফিরে গেছি। প্রশ্ন আসতে পারে যে কোন সংশোধনীর মাধ্যমে 1972 সালের সংবিধানে ফিরে যাওয়া হয়েছে, সেটি হলো পঞ্চদশ সংশোধনী অর্থাৎ 15তম সংশোধনীর মাধ্যমে। এখন আমরা জানবো যে এই পঞ্চদশ সংশোধনীতে আসলে কোন কোন সংশোধনীগুলো আনা হয়। তার মধ্যে প্রথমটি হলো জাতীয় 4 মূলনীতির পুনরায় অন্তর্ভুক্তকরণ, অর্থাৎ বাংলাদেশের যে 4টি মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, এই 4টা মূলনীতিকে আরো খুবভাবে সুদৃঢ় করা হয় এবং রাষ্ট্রধর্ম ইসলাম এটা বহাল রাখা হয়। এবং 3টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যেগুলো আমাদের তফসিলে অন্তর্ভুক্ত হয়। একটি হচ্ছে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, 26শে মার্চে বঙ্গবন্ধুর দেওয়া স্বাধীনতার ঘোষণা এবং তার সাথে সাথে 17 এপ্রিল পাঠ করা স্বাধীনতার ঘোষণাপত্র কিন্তু আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় এবং অবৈধ ক্ষমতা দখলের জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়। তার সাথে সাথে চতুর্দশ সংশোধনীতে যেটা আনা হয় যে মহিলাদের আসন 45টি, সেটা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেটা আরো বাড়িয়ে 5টি আসন বাড়িয়ে মহিলাদের জন্য বা নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা করা হয় 50টি। এবং তার সাথে সাথে আমাদের জাতির পিতা অর্থাৎ বাংলাদেশ সৃষ্টির যে রূপকার সেই জাতির পিতার স্বীকৃতি প্রদান করা হয় এই সংশোধনীর মাধ্যমে, যা আমাদের সংবিধানের 4-এর ক নম্বর অনুচ্ছেদে অন্তর্ভুক্ত হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে বাংলাদেশের জাতির পিতা, এই স্বীকৃতি প্রদান করা হয়। এবং আমাদের এই সালটা খুবই ইম্পর্টেন্ট কারণ এটি হচ্ছে 2011 সালে এই সংশোধনীটি আনা হয় এবং এই বিষয়বস্তু পঞ্চদশ সংশোধনীর যে বিষয়বস্তু রয়েছে তার সাথে আরেকটি অন্যতম হলো সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। এখন এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়, কিন্তু আমরা যদি 13তম সংশোধনীতে দেখি তাহলে কি দেখব, সেখানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়, প্রথম প্রণয়ন করা হয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নামে নতুন এক সরকার ব্যবস্থা থাকবে যা মূলত অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করবে। কিন্তু সেটাই পঞ্চদশ সংশোধনী আসে বাতিল হয়ে যায়। এই কারণে 13তম যে সংশোধনী সেই 13তম সংশোধনীর বিপরীত সংশোধনী হচ্ছে 15তম সংশোধনী বা 15তমর বিপরীত সংশোধনী হচ্ছে 13তম সংশোধনী। এটাই মাঝে মাঝে আমাদের পরীক্ষায় চলে আসে। এখন আমরা যে সংশোধনী নামবো সেটা হলো ষোড়শ সংশোধনী। এই ষোড়শ সংশোধনী একটি গুরুত্বপূর্ণ সংশোধনী কারণ এই সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অপসারণ করার ক্ষমতা আবার সংসদ সদস্যদের হাতে অর্থাৎ জাতীয় সংসদের যারা সদস্য তাদের হাতে প্রণয়ন করা হয় এবং এটি গৃহীত হয় 17 সেপ্টেম্বর 2014 সালে।
এবং এই যে বিচারপতিদের অপসারণ ক্ষমতা, অর্থাৎ সুপ্রিম কোর্টে যে হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনে যে বিচারপতিরা রয়েছে তাদেরকে অপসারণ করার ক্ষমতা, অর্থাৎ তারা যদি কোনো ধরনের নৈতিক স্খলন জাতীয় বা যে কোনো জাতীয় যদি অপসারণ করার প্রয়োজন হয়, সেই ক্ষমতাটা এমপিদের হাতে অর্থাৎ সংসদ সদস্যদের হাতে আবার ফিরিয়ে আনা হয়েছিল। এবং তবে তাহলে কি এটা ছিল 1972 সালের সংবিধানে, কিন্তু পরবর্তীতে এইটি বিচারপতি অপসারণ করার জন্য একটি নতুন পদ্ধতি প্রণয়ন করা হয়, সেটি হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। যদি কোনো বিচারপতিকে অপসারণ করতে হয় তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্যে অপসারণ করা হবে, এবং সেই জিনিসটাই পরবর্তীতে চেঞ্জ করে ষোড়শ সংশোধনীর মাধ্যমে আবার সেই সংসদ সদস্যদের হাতে ফিরিয়ে আনা হয়, এবং সেটা ঘটে 2014 সালে। এবং সর্বশেষ যে সংশোধনী আমরা দেখতে পাই সেটি হচ্ছে সপ্তদশ সংশোধনী, এবং এই সংশোধনীটি 50টি যে নারী আসন, যেটি কত সালে করা হলো, যেটি 2011 সালে করা হলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, সেটি আরো 25 বছরের জন্য সংরক্ষণ করা হলো, অর্থাৎ আরো 25 বছর ধরে এই 50টি সংরক্ষিত নারী আসন থাকবে, এবং এটি করা হয় 8 জুলাই 2018 সালে। এবং এটি আমরা এতক্ষণ পর্যন্ত 17টি সংশোধনী পড়লাম, কিন্তু এই 17টি সংশোধনীর মধ্যে 4টি সংশোধনী কিন্তু আমাদের মহান আদালত কর্তৃক কিন্তু অঘোষিত অর্থাৎ অবৈধ ঘোষণা করা হয়েছে। সেই 4টি সংশোধনী কি কি আমরা যদি দেখি, সেই 4টি সংশোধনী হচ্ছে 5 নম্বর সংশোধনী, 7 নম্বর সংশোধনী, এবং 13 নম্বর সংশোধনী, এবং 16 নম্বর সংশোধনী। এই যে 4টি সংশোধনী, এই সংবিধানের যে 4টা সংশোধন, এই 4টা সংশোধনের অবৈধ ঘোষণা করে মহান আদালত কর্তৃক। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা ইতিমধ্যে বাংলাদেশের সংবিধানের যে সংশোধনী এবং বাংলাদেশ সংবিধানের অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের কি কি ক্ষমতা রয়েছে তা খুব ভালোভাবে জানলাম। আশা করি তোমরা এগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এর সাথে সাথে আমরা দেখব যে এরপরে আমাদের এই সংশোধনী বা এই সরকার ব্যবস্থা থেকে আর কি কি প্রশ্ন এসেছে বিগত সালে। আমরা যদি দেখব যে বাংলাদেশের সংবিধান পর্যন্ত এই পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে। এ পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে, যেটা কিনা আবার ধাপের খ ইউনিটে 2015-16 সেশনে এসেছিল। এর পরবর্তীতে আমরা আরেকটি দেখব, সেটা হলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা কার হাতে রয়েছে, অর্থাৎ অধ্যাদেশ প্রণয়ন বা জারি করতে পারেন কোন ব্যক্তি। এইগুলোর মধ্যে প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি ও রাষ্ট্রপতির মধ্যে সংবিধান অনুযায়ী অধ্যাদেশ প্রণয়ন করতে পারে মহান রাষ্ট্রপতি। এর মাধ্যমে আমরা বাংলাদেশের সংবিধানের সংশোধন এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী সরকারের যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি রয়েছে তাদের ক্ষমতা সম্পর্কে খুব ভালোভাবে জানলাম। আশা করি এগুলো তোমরা খুব ভালোভাবে বুঝবে এবং পড়বে। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবাইকে ধন্যবাদ।